শব্দটার অনেক ব্যাখ্যা আছে, আমি একটু ছোট্ট করে খালি বলি। ধরুন একটা জায়গায় একটা আগুন লেগে গেল, জলবদ্ধতা হলো, দ্রুত যদি আমি এটা না করতে পারি তাহলে তো দক্ষতা হয় না। ব্যাখ্যা গেলাম না। সমতা ভিত্তিক মানে হচ্ছে এই নগরীতে একেবারে রাস্তা থেকে শুরু করে যারা বসবাস করেন তাদের সবার জন্য এইটাই যেন নিজের নগরী হিসাবে তিনি এটা গ্রহণ করতে পারেন। অনেক ব্যাখ্যা এটি একটি সাধারণ বিষয়। এবার দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে আমাদের তো রাজধানী ঢাকা, এই ঢাকার যে বাস্তবতা, জনসংখ্যা, তথ্য কি বলে? আমি এখানে বসে একটু মনে হচ্ছিল আমি এক সময় আমাদের পার্টির নগরের দায়িত্বে ছিলাম, নগর কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম আজ থেকে 25 বছর আগে। তখন ডক্টর রশিদুল ইসলাম, আমি একটু পড়াশোনা করতাম তখন একটু বেশি নগর নিয়ে। আমার মনে পড়লো যে একটা তথ্য বলতেন উনি, ওনার গবেষণা বলল যে যত মানুষ ঢাকায় আসে 10 বাসের সমান পরিমাণ লোক ঢাকায় থেকে। সর্বশেষ 23 সালের তথ্য বলছে 5 লাখ লোক অন্তত পক্ষে বছরে ঢাকায় থেকে যায়। তাতে গড়ে হিসাব করলে 13 থেকে 1400 মিনিট থেকে যায়। বাস্তবতা এবং তথ্য বলে যদি আমাদের উপকূলীয় অঞ্চল ওই জায়গার সংকট না কমাতে পারি ভবিষ্যতে এইখানে মানুষের সংখ্যা বাড়বে। তার মানে বাস্তবতা। ঢাকাকে বাঁচাতে গেলে বিকেন্দ্রীভূত প্রশাসন ছাড়া কোনো উপায় নেই। সেটা তো খালি বললে হবে না। একটা শহর গড়ে তুলতে গেলে সেখানে 1 নম্বর কর্মসংস্থান লাগবে, শিক্ষা লাগবে, স্বাস্থ্য লাগবে, ভয়ের পরিবেশ মুক্ত জায়গা লাগবে, বিনোদন কেন্দ্র লাগবে, অন্তত পক্ষে তাই। সেটা তো 2-4 দিনে হবে না। সুতরাং এই বিবেচনাটাকে সামনে রেখে যদি আমরা সামগ্রিক পরিকল্পনা না করতে পারি তাহলে পিসমেল সলিউশন চাইতে পারি, কিন্তু হবে বলে আমরা মনে করি না। এবারে আসি, তাহলে ঢাকায় যারা আসছে এই মানুষ, আমি কি তাদের কার কথা ভাববো? শুধু কি উঁচুতলার? মোটেই না। তাহলে আমাকে ভাবতে হবে এই যে তথ্য বললেন প্রায় 1 কোটির সমপরিমাণ যে মেহনতি সাধারণ মানুষ বা মধ্যবিত্ত মানুষ, তাদেরকে। তাহলে তাদের আজকে স্পেসিফিক আলোচনা যদি বলি, আমি টেকসই নগরায়নের অত বিস্তারিত গেলাম না, আগের আলোচনার মধ্যে যতটুকু সময় তুলে ধরার তার মধ্যে আমি ধারণা করি কথা বলতে পারলাম। এখন তাদের বাসস্থান তো একটা বড় ব্যাপার। আমি একটু ছোট্ট করে একটা কথা আজকের এই প্রোগ্রাম আসার সময় মনে পড়ছিল, 2017 সাল পর্তুগালে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, পৃথিবীর 109টা দেশের প্রতিনিধিরা ছিল, পলিটিক্যাল প্রোগ্রাম। তো ওদের একটা ওরিয়েন্টেশন আলোচনায় আমি আফ্রিকার দেশগুলোর সাথে বসলাম, 23টা দেশ। খুব সত্যি কথা বলতে অনেক দেশের নাম আমি জানি না, মন্ত্রী পর্যায়েও আছে। আমি বাংলাদেশ বলে দেখলাম যে আমাকে অনেকে চেনে না, বাংলাদেশ জানে না তারা। আমি ম্যাপটা দেখে যখন দেখাইলাম, চেনাইলাম বাংলাদেশ, জনসংখ্যার কথা যখন বললাম, একজন একটা ছোট্ট দেশের মন্ত্রী পর্যায়ের না, তিনি আমাকে বললেন তাহলে তোমার দেশে সব নিশ্চয়ই হাই রাইজ বিল্ডিং। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। চিন্তা করো, আমি একটু চুপ থাকলাম, বলছেন বিদেশে গেলে তো একটু, কারণ তাকে তো আমি বলতে পারি না যদি কোনো মানুষ বস্তিতে বাস করে। আমি চুপ থেকে বললাম তোমার দেশের আবাসন সংকট কিভাবে সমাধান করো, আর আলোচনায় গেলাম না। তাহলে আমার এই কথা মনে হচ্ছিল যে যদি এই জনসংখ্যাকে আমার ধারণ করতে হয়, তার বাসস্থান দিতে হয়, তাহলে ওইটার তো কোনো বিকল্প নেই। খালি কি উচ্চতলা বিল্ডিং করবো? নট দ্যাট। সেটা করতে গেলে আমি তার অন্য যে অবকাঠামো যেটা আলোচনায় এসেছে সেটা বাদ দিয়ে তো করবো না। কিন্তু আমার দেশে অনেক জায়গায়, ঢাকা শহরে দেখি, নিশ্চয়ই ঢাকার উন্নয়ন মানে আমি সময়ের জন্য সে আলোচনায় গেলাম না, এইখান যে অবকাঠামো তার যে ভূমি গঠন সেটাকে বিবেচনা করি তো ডেভেলপমেন্ট করা উচিত ছিল, পারি নাই আমরা, সেটা একটা। কিন্তু এখানে এখন দেখছি যে এই বিল্ডিংয়ের নামে এক এক জায়গায় এক এক রকম। হ্যাঁ, এলাকার এক এক রকম হতে পারে, কিন্তু একই এলাকায় আবার পার্থক্য কেন? বসুন্ধরায় যদি অনুমোদন পায়, বসুন্ধরার ভূগঠন অবস্থান আমরা কেনা জানি, তাহলে অন্য অঞ্চলে কেন সেই ধরনের সমতার জায়গাটা পাবে না? আমার এইটা কিন্তু বুদ্ধিতে কোলায় না ভাই। নিশ্চয়ই এখানে অবকাঠামো করা হচ্ছে, রাস্তা অন্যান্য জায়গায় দেখবো। আরেকটা তো আমি দাবি করতে চাই, এখানে রেহাবের বাইরে আছেন, এইটা একটু দয়া করে করবেন কিনা দেখেন। আমি কিউবাতে গিয়েছিলাম, দেখছিলাম সেটা আছে। ওই দেশে যতই থাকুক, যেই যে বড় যে বিল্ডিংগুলো করে সেখানে একটা ক্লিনিক ছোট হইলেও আছে। একটা ক্লিনিক করবো না কেন? এটা কিন্তু এখন জরুরি। যেমন আমরা একটা ওইখানে হয়তো প্রেয়ারের জায়গা করি, বিনোদনের জায়গা করি, ক্লিনিকের জায়গাও এই ধরনের একটা বিল্ডিংয়ের, উচ্চতলা বিল্ডিংয়ে থাকা দরকার বলে মনে করি। তাই যাই হোক, আমি সে আলোচনায় গেলাম না। তাহলে এই কাজটা আমি মনে করি এখানে একটা সমতা ভিত্তিক জায়গা করতে হবে। এখানে জায়গার নামে যে কালক্ষেপণ বা এটা করা হয় যে কম দিলাম বেশি দিলাম, সেটার কিন্তু খুব একটা বেনিফিট আমরা দেখতে পাচ্ছি না। রাজুক নিয়ে কথা বলতে ইচ্ছা করে না। আমরা তো খবর টবর পাই, ওই যে এক ভাই বললেন দুঃখের কথা কি ইট, এখন আমি তো ইট না, আমাকে মানুষ বলেছে
রাজুকের চৌহুতে যাওয়ার 1 কিলোমিটার আগে থেকে নাকি গাছপালাও নাকি টাকা খায়। আমি অবশ্য জানি না, আমাকে এরকম বলেছে যে ভাই একটু কি যে অবস্থা, আপনারা দুর্নীতি নিয়ে কথা বলেন, রাজুকের তো এইটা। আমি এই যে কিছুদিন আগে একজন গ্রাহকের বলছিলাম যে এখন এই যে একটা গণঅভ্যুত্থানের পর আসলাম, কি বলে যে ভাই ওইখানে আইন যত কড়াকড়ি হয় তখন এই পরিমাণও নাকি বাড়ছে। তাই এটা তো এই অবস্থা বিরাজ করছে। তাহলে এইখানেও একেবারে নিয়মের তথাকথিত কড়াকড়ির নামে আমরা জানি ঘুষের পরিমাণ বাড়ে। এইখানে সমন্বিত আইন হবে না কেন? একটা সমন্বিত বিল্ডিং আইন, পরিবেশের অবশ্যই আমরা পরিবেশকে রক্ষা করে করতে চাই, কিন্তু পরিবেশের নামে কি হবে জানি। ওই সুন্দরবনের রামপাল প্রজেক্ট করেছে, ওইখানে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট না হয়েও ছাড়পত্র পেয়ে গেছে। আমি অত বড় প্রজেক্টের কথা বললাম এই কারণে, ছোটটা আমরা জানি। যাই হোক, আমরা আশা করি এইটা দূর করতে হবে, রাজুকের দুর্নীতি দূর করতে হবে। এই যে আমরা কি বলবো যে বিল্ডিংয়ের সব জায়গায় সমন্বিত নীতি করতে হবে, এটার মধ্য দিয়ে ঢাকাকে দক্ষ এবং সমতাভিত্তিক ঢাকা এবং সারা দেশে বিকেন্দ্রীভূত দেশের মানুষের জন্য নগরের সুবিধা সম্পন্ন গড়ে তোলার কাজ করার দাবি আমি আজকের এই সভায় করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সিপিবি।